জুলাই গণঅভ্যুত্থানে গুলি, রাষ্ট্রীয় সন্ত্রাস আর বারুদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে যাত্রাবাড়ী, উত্তরাসহ বেশ কয়েকটি স্থানে। কারফিউ জারি, ইন্টারনেট বিচ্ছিন্ন হলেও আন্দোলনের দাবানল জ্বলে ওঠে জায়গাগুলো নিয়ন্ত্রণ নিতে পারেনি রাষ্ট্রীয় বাহিনী। দিন রাত ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে জনতাও ছিলেন মাঠে। জুলাইয়ের সেসব প্রতিরোধের আগুন ঝরানো দিনগুলোর কথা জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদিক। অপ্রতিরোধ্য যাত্রাবাড়ি, চারিদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, কারফিউর মধ্যেও মানুষের ঢল ছিল পুরো আন্দোলনের সময়ে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া, তবুও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনেই সবাই ইস্পাতের দেয়ালের মতো ঠাঁই দাঁড়িয়ে। জুলাই গণ আন্দোলনের যে শক্ত প্রতিরোধ, সেটি মূলত এই জায়গা থেকে শুরু হয়। ডেমরার কাজলা এলাকায় এখানে কিন্তু ছাত্র জনতা কঠোর প্রতিরোধ গড়ে তোলে। ধীরে ধীরে সেই আন্দোলন দানা বাঁধতে থাকে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করে। এখানে একটা ভয়ানক পরিস্থিতি ছিল। লাস্টে যখন পুলিশের অ্যাকশনটা এমন খুব ন্যাক্কারজনক ছিল আর কি। পুলিশ গুলি করে, গুলি তো ধরেন সাধারণ মানুষের উপর পড়ছে, ছাত্রদের উপর পড়ছে, আর বাবার উপর পড়ছে। টুলবক্স পুরোটা জ্বালায় দিয়েছে, ভেঙে লাইছে। ঢাকায় দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখে পড়া হাসিনার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশি ধনকুবেরা যুক্তরাজ্যে সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। এ নিয়ে গার্ডিয়ান গতকাল শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গার্ডিয়ান জানায়, গণঅভ্যুত্থানের পর ঢাকায় তদন্তাধীন কয়েকজন বিদেশি ধনকুবের যুক্তরাজ্যে সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনরঅর্থায়ন করেছেন। তাদের লেনদেনগুলোর কারণে যুক্তরাজ্যের আইনি সংস্থা ও পরামর্শ প্রতিষ্ঠানের যাচাই বাছাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠান সন্দেহভাজন ব্যক্তিদের লন্ডনে ব্যবসা চালিয়ে যাওয়া এবং লেনদেনগুলো সহজ করতে সাহায্য করেছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে চট্টগ্রাম ও রাঙামাটিতে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতরাতে বান্দরবানে পদযাত্রা কর্মসূচি শেষে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয় দলটি। আজ দুপুরে জেলার বনরূপা চত্বরে এনসিপির পথসভা করার কথা রয়েছে। সেখানে বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রা কর্মসূচি ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে জেলায় নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের চেক জালিয়াতি করে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। একই রকম চেক ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিলেও ব্যাংকগুলো যেন অসহায়। আমদানির কারক সহ বড় প্রতিষ্ঠানকে টার্গেট করে সারা দেশে বিস্তার করেছে প্রতারণার নতুন ফাঁদ। আইনজীবীরা বলছেন, এসব ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাপান থেকে আমদানি করা বিভিন্ন যন্ত্রপাতি চট্টগ্রাম সহ সারা দেশে সরবরাহ করে আসছে চট্টগ্রামের ন্যানো কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটি, যার মালিককে নগরীর একটি ব্যাংকের শাখা থেকে জানানো হয় তার প্রতিষ্ঠানের ১ কোটি টাকার একটি চেক এসেছে ব্যাংকে। পরে জানা যায়, চেক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ফাতেমা এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ঢাকার কারওয়ান বাজার শাখার একজন গ্রাহক। যে ব্যাংক চেকটি ব্যবহার করা হয়েছে সেটি ন্যানো কর্পোরেশনের কাছে রক্ষিত আছে। শুধু তাই নয়, ইসলামী ব্যাংক চট্টগ্রামের পাহাড়তলী শাখায় ৪৬ লাখ টাকার আরও একটি চেক আসে সংশ্লিষ্ট ব্যাংকের যশোর শাখা থেকে। যে কোম্পানির নামে চেকটা আসছে ফাতেমার, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাকে আমি চিনি না। যে চেকটা প্লেস করছে সেই চেকটা আমার চেক থেকে অনেক এখনো ইউজ হয় না, এর আগের অনেক চেক থেকে গেছে। এটা ভুয়া চেক একটা সে প্লেস করছে। ঘটনার সত্যতা স্বীকার করে এসব ঘটনায় ব্যাংক বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক। আমাদের থেকে কোনো পেমেন্টের উপরে কিছু হয়নি, আল্লাহর শুকর যে আমাদের সিরাহানি মাটিতে রক্ষা হয়েছে, কিছু হয়নি। চট্টগ্রামের বড় বড় প্রতিষ্ঠানকে টার্গেট করে চেক প্রতারণার একাধিক ঘটনা ঘটছে বলে জানান আইনজীবীরা। দুইটা চেক নাম্বার কিন্তু সেম এবং অরিজিনাল চেক, অরিজিনাল পার্টি একই ফার্মের নামে, একই নাম্বারে, একই অ্যাকাউন্টে। অপরাধ চক্রের কারণে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, ব্যাংক সেক্টরে ক্ষতি হচ্ছে,
ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। চেক জালিয়াতি করে ব্যাংকের মাধ্যমে 1,46,00,000 টাকা প্রতারণার চেষ্টার ঘটনায় ঢাকার মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ ও যশোরের নূর এন্টারপ্রাইজের মালিককে আসামি করে চট্টগ্রামে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের কাশিমপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও আনা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্যান্য আসামিদেরকেও নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্য ট্রাইব্যুনাল 1-এ আজ 7টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। তবে আজও তদন্তের জন্য আবারও সময় চাওয়া হতে পারে। সংসদের উচ্চকক্ষ বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং আলোচনায় আগ্রহ প্রশংসনীয়, যার ফলেই নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। 31 জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোই লক্ষ্য বলে জানান তিনি। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বলা আছে পরে যে তত্ত্বাবধায়ক সরকারের 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে আজ রাঙ্গামাটিতে এনসিপির নেতারা রয়েছেন। এনসিপির রাঙ্গামাটিতে পদযাত্রা, পথসভার খবর জানাতে আমরা এখন চলে যাচ্ছি রাঙ্গামাটিতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফজলে ইলাহি। ইলাহি, আজকে রাঙ্গামাটিতে এনসিপির পদযাত্রা, পথসভা কখন শুরু হবে এ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? এনসিপি আমাদেরকে যেটা জানিয়েছে, দুপুর 12টায় তাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা। ইতিমধ্যে তারা চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন। আমরা যেটা ধারণা করছি, নির্ধারিত সময়ে তারা তাদের প্রোগ্রাম শুরু করতে পারবে না, আরও হয়তো ঘণ্টাখানেক দেরি হতে পারে। কিন্তু ইতিমধ্যেই রাঙ্গামাটির যে মূল চত্বর, বনরূপা চত্বরে উৎসুক মানুষের আমরা ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি। নানান শ্রেণী পেশা মানুষ জুলাই আন্দোলনের যে নায়ক, তাদেরকে দেখার জন্য এখানে ভিড় করেছে। আমরা আশা করছি যে হয়তো 1টা-1:30টার মধ্যে তাদের সমাবেশ শুরু হবে। সমাবেশকে ঘিরে আমরা কঠোর নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি এবং উপস্থিতি যেমন আছে, একইভাবে জুলাই অভ্যুত্থানের নায়কদের দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ, রাঙামাটির মানুষ যারা উৎসুক মানুষ মূলত, তারা আছেন। এবং সংগঠক যারা এনসিপি রাঙামাটির, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা অনেকেই রাঙামাটি শহরে প্রবেশ পথে গিয়েছেন তাদের নেতাদেরকে বরণ করে নিয়ে আসার জন্য। এনসিপির মিডিয়া সেল থেকে যেটি জানানো হয়েছে, আমাদের শিল্পকলা একাডেমি শহরের, সেখান থেকে তারা পদযাত্রা শুরু করবে। সেই পদযাত্রা নিয়ে তারা এই বনরূপা চত্বরে এখানে এসে সমাবেশে মিলিত হবে এবং সমাবেশেরই কোনো একটা পর্যায়ে তারা বনরূপা বাজারে স্থানীয় মানুষদের সাথে তারা জনসংযোগ করবেন। শোভন। দর্শক, রাঙ্গামাটিতে এনসিপির পদযাত্রা খবর জানছিলাম আমরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মামলা তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক আইজিপি চৌধুরী মামুন সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে জুলাই হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের কাশিমপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয়।
আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও আনা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্য আসামিদেরকেও নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। এই ৪৫ জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে। এরকম ভাবেই হবে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ভাবে অথবা গ্রুপ করে করে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সকল অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, পদোন্নতি ক্ষেত্রে তাদের নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে একথা বলেন তিনি। সেনা সদরে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সাথে স্মরণ করেন ২৪শে গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতাকে। তিনি বলেন, সৎ, নীতিবান, পেশাদার ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই পদোন্নতির দাবিদার। বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বর্তমানে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাপ্রধান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। নির্মম গণহত্যার জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে জাতি ক্ষমা করবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নানা মত ও পথের রাজনীতি থাকবে, তবে সবাইকে নিয়ে রেইনবো নেশন করে দেশ গঠনে এগিয়ে যেতে চায় বিএনপি। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের দ্রুত বিচার করতে হবে। কৃষক দলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মাসব্যাপী বহুমুখী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দল এবং আমরা বিএনপির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জুলাই শহীদদের রক্তদান যেন বৃথা না যায়, সেদিকে সব পক্ষকেই সতর্ক হতে হবে। যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। মির্জা আলমগীর বলেন, দেশে যার যার ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, বহু মত ও বহু পথের মানুষের লক্ষ্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দেশ সেবা করা। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। বিএনপির পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য তহবিল গঠন করার কথাও জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রশাসনে বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, যে কারণে সরকারের অনেক উদ্যোগ মাঠ পর্যায়ে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সকালে রাঙামাটি উদ্দেশ্যে জুলাই পদযাত্রা শুরুর আগে চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অবজ্ঞা অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। দুপুরে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে পৌঁছায় এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকে শুরু হয় পদযাত্রা। পরে শহরে বনরূপা চত্বরে পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যেই সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা ও সংঘর্ষের পর সেখানকার কারফিউ শেষে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত জেলায় চলছে 144 ধারা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গত রাতে 144 ধারা জারি করেন। সকাল থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, চলছে যানবাহন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গত বুধবার এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়, নিহত হয় অন্তত 5 জন। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে জেলায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও এইচএসসি পরীক্ষার্থী, জরুরি সেবা সমূহ ও সরকারি অফিস আদালত 144 ধারার বাইরে রয়েছে। গতানুগতিক অভিযান চালিয়ে সড়ক ও যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। শৃঙ্খলা ফেরাতে দ্রুতই বাস ডিপো ও বাস স্ট্যান্ডগুলোতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। বিআরটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে গিয়ে এমন কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে কি হয়েছে তা গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের উপর জোর দেন তিনি। তবে অভিযানে বেশিরভাগ বিআরটিএর গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধে মামলা করা হবে। এদিকে চালকরা বলছেন, কর্তৃপক্ষের কাগজ প্রদানের দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিস্তর অভিযোগ করেন তারা। রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে পরিবহনের নামে মামলা ও নগদ অর্থ জরিমানা করেছে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সামনের দিনে এই ডিপোগুলোতে অভিযান পরিচালনার আমরা সেই বিষয়ে আমরা প্ল্যান করছি যে এইটাকে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সবগুলো স্টেপই নেব। প্রখ্যাত ভাস্কর ও 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে হামিদুজ্জামান রাজধানী একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফর্ম বিষয় ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য সুপরিচিত হামিদুজ্জামান। জাগ্রত বাংলা, শান্তির পায়রা, সংসপ্তক, বিজয়কেতন, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম হামিদুজ্জামান খানের উল্লেখযোগ্য ভাস্কর্য। হামিদুজ্জামান 2006 সালে শিল্পকলায় অবদানের জন্য 21শে পদক লাভ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না, প্রকৃত অপরাধীদেরই কেবল ধরা হচ্ছে। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে ঘটনাটা তো ঘটছে, এখন দেখেন এইটা তো রাজনীতি। এখন ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। কারফিউ দিয়েছিলাম তো আগে, তো কারফিউ তো উঠে দিছে এই জন্য। এখনকার কথা কোন সেই 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ে অবাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বিভেদ তৈরি করেছে মুজিববাদী সংবিধান। পার্বত্য চট্টগ্রামে নানা অশান্তি ও বিভাজন দূর করতে নতুন সংবিধান তৈরি করতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, যে কারণে সরকারের অনেক উদ্যোগ মাঠ পর্যায়ে পৌঁছায় না বলেও অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম ও রাঙামাটিতে জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির 20তম দিনে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। শিল্পকলা একাডেমি থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে বনরূপা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন দলের তরুণ নেতারা। আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। মুজিববাদী সংবিধান বাতিল করে গণতান্ত্রিক সংবিধান রচনা করার প্রত্যয় ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বছরের পর বছর পাহাড়ে জিয়ে রাখা অশান্তি, বিভেদ দূর করতে হবে। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা দিতে দিব না। এদিকে এনসিপির বিরুদ্ধে স্লোগান নিয়ে ছাত্রদলের একটি মিছিল বনরূপায় সভাস্থলে আসার পথে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। এর আগে চট্টগ্রাম শহরের একটি মোটেলে জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অবজ্ঞা অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। সন্ধ্যায় চট্টগ্রামে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির তরুণ নেতারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। পার্বত্য শান্তি চুক্তির 27 বছর পেরিয়ে গেছে, তাই এখন হঠাৎ করে তা বাস্তবায়ন সহজ হবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, তবে বর্তমান সরকার চায় এই অঞ্চলে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকালে বান্দরবানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় বান্দরবান সহ শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি এখানে শান্তি প্রতিষ্ঠা ঠিক মতো করা যায়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইমাম হাসান তাইম ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। কুমিল্লার চান্দিনা উপজেলার প্রশাসনের উদ্যোগে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা থেকে তাইমের বন্ধুরাও ছুটে যান তার গ্রামের বাড়িতে। সেখানে তাইমের কবরের পাশে একটি ফুলের চারা রোপণ করেন তারা। 2024 সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারা যান ইমাম হাসান তাইম ভূঁইয়া। জামায়াতে ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শপুর বাড়িতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গয়েশ্বরচন্দ্র বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না, অন্য দল আসবে। দেশব্যাপী নৈরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিকেলে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কানাইঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কানাইঘাট বাজারের ত্রিমোহনী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে একই ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠন। প্রকৌশলীদের অধিকার রক্ষায় 3 দফা দাবিতে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরে রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। দুপুরে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে অভিভাবকরা শিক্ষক নেতাদের সাথে আলোচনা করে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিও জানান। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রাম নাসিমন ভবন প্রাঙ্গণে উত্তর জেলা কৃষক দল নেতৃবৃন্দের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। শহীদদের স্মরণে দুপুরে কিশোরগঞ্জ কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ, গাজীপুর, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক দল। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 2024-এর রঙে শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতা চলে সকাল থেকে দুপুর পর্যন্ত, যেখানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অঙ্কনে ফুটে ওঠে শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের প্রতিকৃতি সহ জুলাই আন্দোলনের নানান বার্তা। বগুড়ায় দর্শক নন্দিত টেলিভিশন এনটিভির 23 বছরের পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বগুড়ার প্রেস ক্লাবে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক রানু সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আগামীর পথ চলায় এনটিভি তাদের ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা তাদের। সভা শেষে র্যালি বের হয়। পতিত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজনেরা যুক্তরাজ্যের সম্পদ বিক্রি করছে এমন কোনো তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক। রাজধানী ঢাকায় দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই যারা সম্পদ বিক্রির চেষ্টা করছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। যেগুলি ইতিমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলি অন্যত্র বিক্রি করার কথা নয়। যেগুলো এখান থেকে পাঠানো হয়েছে সেগুলির প্রেক্ষিতে তারা কাজ করছে। তো এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্টভাবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের এই সম্পত্তিটা মানে ব্যাহত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী 15 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্যান্য মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা, যা এখনও চলমান। এই মামলায় গ্রেফতার ১৭ জনের মধ্যে ১৬ জনকে রবিবার ট্রাইব্যুনালে নেওয়া হয়। তারা হলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী গুলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম। তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। শুনানিতে হাসানুল হক ইনু ট্রাইব্যুনালকে জানান, জুন মাসে কারাগারে গিয়ে তার কণ্ঠস্বর পরীক্ষা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে তিনি মনে করেন। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন।
এদিকে উত্তরার আজমপুরে হত্যার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 23 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। আরেক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 5 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সকাল 11টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল 5টায়। এরপর ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠনে 4টি দলের লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবগুলো সমন্বিতভাবেই তৈরি করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আবার আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন বলে মনে করে অধিকাংশ দল। তবে তিনি দলীয় প্রধান পদে থাকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আর জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলের ভেতরেও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জামাতের প্রস্তাব, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন, কিন্তু তখন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। তবে এনসিপির প্রস্তাব, এই 3 পদে 3 জন আলাদা ব্যক্তি থাকবেন। এতে বিকল্প নেতৃত্ব তৈরির সুযোগ বাড়বে। নিয়োগ ব্যবস্থাপনাটা আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্য কমিশন আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসাবে থাকতে পারবেন না। কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে। গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না, বরং নিরাপরাধ কাউকে হয়রানি না করতে এবং অপরাধীদের ছাড় না দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত 2টি বৈঠক শেষে এসব বলেন তিনি। গোপালগঞ্জে হামলার সাথে রাজনীতি জড়িত এবং পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই যথাযথভাবে নির্বাচন করা সম্ভব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে সহিংসতা, আটক আর মৃত্যু, সেই আলোচনা এখনও গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বাদী হয়ে করা 4 হত্যা মামলায় অজ্ঞাত 6000 জনকে আসামি করা হয়েছে, আটক হয়েছেন 350-এর বেশি। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও রাজধানীতে দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। কোনো গ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। গোপালগঞ্জে ঘটনাটা তো ঘটছে, এখন দেখেন এটা তো রাজনীতি। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। এ সময় উপদেষ্টা দাবি করেন, আগের চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল, তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। তার কাছে প্রশ্ন ছিল, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের দায়িত্ব পালনে কতটা প্রস্তুত? এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। আরেক প্রশ্নের জবাবে বলেন, সেনাবাহিনী পরিস্থিতি অনুযায়ী গোপালগঞ্জে ভূমিকা পালন করেছে। যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের পুঁজিবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 61 পয়েন্ট বেড়ে 5194 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক বেড়েছে 17 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক বেড়েছে
42 পয়েন্ট। এদিন ডিএসইতে 775 কোটি 90 লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক সূচক 146 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,476 পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া 224টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে 123টির, কমেছে 78টি এবং অপরিবর্তিত রয়েছে 23টি কোম্পানির শেয়ার দর।